আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। এসব কি জ্যান্ত মানুষকে তালা দিয়ে বাইরে যেতে হয় কেন? পালিয়ে যাবার আশঙ্কা আছে নাকি? আমার মনে হয় ভদ্রলোক বউ পালিয়ে যাওয়া নিয়ে নয়, বউ ছিনিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কায় থাকে। দুষ্টু হেসে শাড়ি মাথা তুলালো, বলল, ঘরে এমন সুন্দরী বউ থাকলে কিছু পুরুষ উন্মাদ হয়ে যায়, কথাটা সত্য। প্রণয় ফিরল বেশ রাত করে। বরাবরের মতো আজ শাহিনুর রাগ অভিমান কিচ্ছুটি করল না। বাজারের ব্যাগ হাতে নিয়ে ভালোবাসায় সিক্ত চাহনি নিক্ষেপ করে শুধালো। আজ এত দেরি হলো যে? পোশাক পরিবর্তন করতে করতে প্রণয় বলল, ডাকঘর খুঁজতে গিয়েছিলাম, ভাবছি আম্মাকে একটি চিঠি পাঠাবো। কেঁপে উঠল শাহিনুর। তড়িৎ গতিতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো, ভয়ার্ত কণ্ঠে বলল, কেন? কোমরের লুঙ্গি প্যাচ দিয়ে বেঁধে শাহিনুরকে কাছে টেনে নিল প্রণয়। তার শ্যামবর্ণ বুকের ঘন কালো লোমগুলো শ্বেত জলে লেপ্টে রয়েছে। সে বুকে নাক ডুবিয়ে দিল শাহিনুর। প্রণয় ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আম্মার জন্য বড় চিন্তা হয় নূর, অঙ্গনের জন্য ঘুম আসে না, এই দুটো মানুষের খোঁজ না নিয়ে শান্তি পাচ্ছি না। আপাতত একটা চিঠি পাঠাই, আম্মা শান্তি পাবে, আমার শান্তিটা পরেই আসুক। চোখ মেলে তাকালো শাহিনুর। এই বিষয়ে একটি শব্দ উচ্চারণ করল না সে, বরং অন্য কথায় চলে গেল। সবার জন্যই ভাবেন, শুধু নিজেকে ছাড়া। মৃদু হাসলো প্রণয়, বলল, আমাকে নিয়ে ভাবার জন্য তুমি আছো তো। অভিমানে আরক্ত হয়ে দু হাতে প্রণয়ের গাল দুটো স্পর্শ করলো শাহিনুর, বলল, মুখের কি অবস্থা দেখেছেন? ভয় লাগে আমার। দাড়ি, গোঁফ, চুল কিছুই তো কাটেন না। কত টাকার খরচ হবে? বড় উন্মাদ লাগে আপনাকে। শব্দ করে হেসে ফেলল প্রণয়। শাহিনুরের কপালে কপাল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, আরে বোকা, টাকার জন্য নয়, ইচ্ছে করেই কাটাইনি। ভদ্রলোকের বেশভূষা পরিবর্তন করেছি, এই যা। চেনা মুখটা একটু অচেনা করার পায় তারা। ভুলে যাচ্ছ কেন? আমি তোমার প্রণয় নই, আমি তোমার সুজন। আশ্চর্য হয়ে শাহিনুর বলল, না, আপনি কোনো সুজন নয়, আপনি আমার ডাক্তার সাহেব। সহসা শাহিনুরের থেকে ছিটকে সরে গেল প্রণয়। কঠিন হয়ে উঠল তার মুখায়ব। বুকের ভেতর ধক করে উঠল শাহিনুরের। এক ঢোক গিলে দু কদম এগিয়ে গেল। অস্থির চিত্তে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। লুকানোর চেষ্টা করলো নিজের ব্যর্থতাকে। শাহিনুর দু হাত বাড়িয়ে আবারও প্রণয়ের কপাল জোড়া আঁকড়ে ধরল। ব্যথাহত সুরে বলল, এমন করছেন কেন? কিঞ্চিত সরে যাওয়ার চেষ্টা করলো প্রণয়। স্বামীকে শান্ত করার মন্ত্র সে জানে, তাই আরও কাছাকাছি চলে গেল। নিজের ভেজা কোমল অধর যুগল ছুঁয়ে দিল প্রণয়ের শুষ্ক কঠিন অধর যুগলে। দু চোখ আবদ্ধ করে নিল প্রণয়। এক হাতে শাহিনুরের পিঠ আঁকড়ে ধরল। অধর ছেড়ে দাড়ি ভর্তি গালে যত্নশীল একটি চুমু দিল শাহিনুর। চোখ বুজে ভারী নিঃশ্বাস ছেড়ে রুদ্ধ হয়ে আসা কণ্ঠে প্রণয় বলল, ডাক্তার সাহেব বলে তুমি আমায় আর যন্ত্রণা দিও না নূর। আজ থেকে তুমি বরং আমায় বাবুর আব্বু বলে ডেকো। শাহিনুরের বুকের ভেতরটা হু হু করে উঠল। তীব্র এক কষ্টে বুকটা ভারী হয়ে গেল তার। তর্জনী তারা স্বামীর ঠোঁট চেপে ধরল। অসহায় চোখে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, চুপ। আমি সারা জীবনই আপনাকে ডক্টর সাহেব ডাকবো। আপনি আমার ডক্টর সাহেব, আপনি আমাদের ডক্টর সাহেব। দুনিয়ার মানুষগুলোর মতো আমরা স্বার্থপর নই। আপনার স্থান আমাদের কাছে এক, অদ্বিতীয় এবং অনন্ত। দু চোখ ঝাপসা হয়ে এলো প্রণয়ের। বুকের ওপর ভারটা যেন কমে গেল অনেকটাই। শাহিনুরের তর্জনীতে আলতো চুমু খেলো। তর্জনী সরিয়ে দু পায়ের গোড়ালি উঁচিয়ে প্রণয়ের ললাট চুম্বন করলো শাহিনুর। এত এত ভালোবাসা পেয়ে সত্যি বদ্ধ উন্মাদ হয়ে উঠল প্রণয়। সমস্ত বিষাদ ভুলে প্রণয়ের ঢেউয়ে ঢেউয়ে অতল গভীরে হারিয়ে গেল দুজনে। শারীন চলে যাবে, রাত 9টায় রওনা দেবে সে। তাই সন্ধ্যার দিকে সামান্তাকে নিয়ে সুজনদের ঘরে গেল। শারীনকে ঘরে বসতে দেওয়াতে একেবারে মন মানেনি, তবুও আলাদা ঘর না থাকায় বসতে দিল প্রণয়। শাহিনুরকে বলল 3 কাপ চা বানাতে। আলাপচারিতার এক পর্যায়ে শারীন বলল, চুলদারের তো বেহাল দশা, বউকে ঘরে তালা দিয়ে রেখে শুধু বাজার করারই সময় পান নাকি? তীক্ষ্ণ খোঁচাটা নিমেষে ধরে ফেলল প্রণয়। স্বভাবের বাইরে গিয়ে মৃদু হাসল সে, বলল, আপনি যেন কি করেন? দেশের আবর্জনা ছাঁটাই করি। কথাটি বলে হো হো করে হেসে উঠল শাহিন। শাহিনুর 3 কাপ চা নিয়ে তাদের সামনে ধরতেই
চট করে এক কাপ নিয়ে নিল শাহিন। শাহিনুরকে আপাদমস্তক দেখে নিয়ে প্রণয়কে বলল, ডোন্ট মাইন্ড, ফান করছি। তা ভাবের পড়াশোনা কত দূর? শাহিনুর সামান্তার প্রণয়কে চা দিয়ে প্রণয়ের পাশে লুকিয়ে বসে রইল। প্রণয় চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, বেশি দূর নয়, স্কুল অবধি। মৃদু হাসলো শাহিন। কয়েক চুমুকে চা শেষ করে হঠাৎ বলল, আচ্ছা সুজন সাহেব, আপনার সঙ্গে পরে কথা হবে, এখন আসি। শাহিন চলে গেল। পেছন পেছন গেল সামান্তা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল প্রণয়। শাহিনুর বলল, লোকটা সুবিধার না। বাঁকা হেসে প্রণয় বলল, বুঝতে পারছি, কি করবো বলো, দুনিয়াটাই এমন। নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের পরিবারেই তোমাকে নিয়ে স্বস্তি পাইনি, বাইরে কি করে পাবো? মধ্যরাত। হঠাৎ দরজায় মৃদু মৃদু টোকা পড়ল, যেন কেউ অগোচরে দরজায় টোকা দিয়ে তাদের ডাকছে। ঘুমে বিভোর প্রণয় আচমকায় চোখ খুলল। কয়েক সেকেন্ড চুপ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। শাহিনুরকে ডেকেও তুলল। শাহিনুর উঠে বসে গায়ের কাপড় ঠিক করে নিতেই প্রণয় গিয়ে দরজা খুলল। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে সামান্তা দরজা আটকে দিল। তীব্র শীতেও তত্তর করে ঘামছে সে, হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে শিউরে উঠে প্রণয়ের পিঠ খামচে ধরল শাহিনুর। প্রণয় তাকে অভয় দিয়ে সামান্তার দিকে তাকালো। সামান্তা বার কয়েক ঢোক গিলে শঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখনই এই মুহূর্তে শায়লাকে নিয়ে পালান। ভাইয়া ফোর্স নিয়ে আসছে, তাড়াতাড়ি করুন। প্রণয়ের ষষ্ঠ ইন্দ্রিয় পূর্বেই কিছুটা টের পেয়েছিল, তাই সময় নষ্ট করো না। সামান্তা দেখানো পথ দিয়ে শাহিনুরের হাত ধরে বেরিয়ে পড়ল। সামান্তাদের বাড়ির পেছন দিকে শেষ সীমানায় গিয়ে হঠাৎ প্রণয় দাঁড়িয়ে পড়ল। সামান্তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার ভাই আইনের লোক? মাথা নাড়িয়ে সামান্তা বলল, হ্যাঁ। প্রণয় মৃদু হেসে বলল, আমাদের সাহায্য করার কারণ? আপনি পালান সুজন, এখন এত কথা বলার সময় নেই। দুপা এগিয়ে থেমে গিয়ে পিছু ঘুরল প্রণয়। সামান্তা হতভম্ব হয়ে চেয়ে বলল, নিজের দুটো ভাইকে মার্ডার করা আসামি কাউকে কি করে এতটা ভালোবাসে? প্রণয়ের মনে পড়ল তার স্ত্রীর করা দুটো খুনের দায় সে নিজে নিয়েছে, তাই সামান্তাকে বলল, একজন পুরুষ যদি কোনো নারীকে নিখুঁতভাবে ভালোবাসতে পারে, তাহলে তার জন্য সে সব করতে পারে। দু একটা খুনও অস্বাভাবিক কিছু না। একটু থেমে সামান্তার হতভম্ব মুখের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মনে পড়ে গেল শাহিনুরের হাতে তার দুটো ভাই খুন হয়েছে। এক ঢোক গিলে রুদ্ধশ্বাস ত্যাগ করলো। ক্ষীণ কণ্ঠে পুনরায় বলল, পুরুষের জোরালো প্রেম আর নারীর জোরালো ঘৃণা বড় ভয়ঙ্কর হয় সামান্তা। আপনার করা এই উপকার কোনোদিনও ভুলব না। আসছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। কুয়াশায় মোড়ানো রাতের অন্ধকারে হারিয়ে গেল ওরা। দু চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল সামান্তার। বিড়বিড় করে বলল, আপনার শাইলা বড় ভাগ্যবতী সুজন, আপনারাও ভালো থাকবেন। পুলিশি গাড়ির হর্ন শুনতেই কেঁপে উঠল সামান্তা। দৌড়ে বাড়ির পেছন দিয়ে বাড়িতে ঢুকলো সে। বাড়ির সামনের মেন গেটে শব্দ করে তাকে ডাকছে শারিম। নিজেকে ধাতস্থ করে তড়িৎ বেগে ঘরে ঢুকে সানজি খানমকে ডেকে তুলল। বলল, আম্মা, ভাইয়া তার ফোর্স নিয়ে এসেছে। সুজন ছদ্মনামে এই বাড়িতে রয়েছে, ও আসলে খুনের আসামি। সানজি খানম চেঁচিয়ে উঠল। বিছানা ছেড়ে উঠে বলল, সে কি? এসব কি করে জানলি তুই? আমরা একজন খুনিকে জায়গা দিয়েছি? আমি সন্ধ্যায় জেনেছি আম্মা। ভাইয়া খুব গোপনভাবে শুধু আমাকে বলে গেছে। গতকাল শায়লাকে দেখে চেনেনি, কিন্তু আজ সুজনকে দেখেই চিনেছে। সুজনের একটি ছবিও আছে ভাইয়ের কাছে। শুনেছি ওনার আসল নাম প্রণয় চৌধুরী। তুমি তাড়াতাড়ি গেট খুলে দাও, ওরা সুজনকে ধরতে এসেছে। সিদ্ধারামে শীতল স্রোত নেমে গেল সানজি বেগমের। মাথা ঘুরছিল তার, তবুও কোনো রকমে নিজেকে ঠিক রেখে এগিয়ে গেল মেন গেটের দিকে। চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস পেল সামান্তা। বিড়বিড় করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করল, ওদের তুমি নিরাপদে রেখো প্রভু। এয়ারপোর্ট থেকে সরাসরি থানায় এলো মাজহারুল ইসলাম। থানার ওসি কাশেম মির্জা তার বিশেষ বন্ধু। কাশেম মির্জার অধীনে এসআই পদে রমেশ নিয়োজিত রয়েছে। 1 মাস আগে একই পদে যুক্ত রয়েছে মিস্টার শারিমও। কাশেম মির্জার সামনে চোখ মুখ কুঁচকে দীর্ঘ সময় বসে রইল মাজহারুল ইসলাম। কাশেম তার জন্য চা পানির ব্যবস্থা করে নিজে থেকেই বলতে শুরু করলো, তুই কোনো চিন্তা করিস না মাঝার, মিস্টার শারিম অন্তত লজ্জিত। অপরাধী তার হাতের নাগাল থেকেও পিছলে গেছে। কাশেমের বক্তব্য শোনা মাত্রই রাগে গর্জে উঠল মাজহারুল। রিরি করতে করতে বলল, হাতের নাগাল থেকে যে অপরাধী পালিয়ে যায় তাকে আর কোনো উপায়ে ধরবে তোর সৈন্যদল? কাশেম মাজহারুলকে শান্ত করার যথাসাধ্য চেষ্টা করলো। কিছুটা সতর্কতার সহিত পুনরায় বলল, তুই চিন্তা করিস না, এই কেসের দায়িত্বটা রমেশের থেকে ছিনিয়ে নিয়ে এসআই শারিমকে দিয়েছি। আজ হোক বা কাল অপরাধী ধরা পড়বে। তুই বরং কেসটা জোরালো করার চেষ্টা কর। বুঝতে তো পারছিস
ডক্টর প্রণয় চৌধুরীর অলিউড চৌধুরীর আরেক সন্তান। নিজেকে আর স্থির রাখতে পারল না মাজহারুল। অস্থির চিত্তে বসা থেকে উঠে দাঁড়ালো। সহসা তার দু চোখ ঝাপসা হয়ে উঠল। কম্পিত কণ্ঠে বলল, কাশেম, আমি অলিওরের সন্তানদের ঘাতককে নয়, আমি আমার একমাত্র কন্যার ঘাতককে ধ্বংস করার জন্য এ দেশের মাটিতে পা রেখেছি। ওর ধ্বংস না দেখে এ দেশের মাটি আমি ছাড়ব না। আমার সন্তানের অতৃপ্ত আত্মার কসম, প্রণয় চৌধুরীকে ধ্বংস না করে এ দেশের মাটি আমি ত্যাগ করব না। চোখে মুখে স্পষ্ট সন্তান হারানোর অসহনীয় বেদনা, বিধ্বস্ত ভঙ্গুর বক্ষে প্রতিশোধের নেশা। বয়স যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে মাজহারুল ইসলামের। শরীরে বার্ধক্যের চিহ্ন স্পষ্ট দেখতে পেল কাশেম। মাজহারুল আর এক মুহূর্ত বিলম্ব করল না। কাশেমকে ভালো মন্দ দুটি কথাও বলল না, কেবল নিজ গতি পা চালিয়ে থানা থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য পাঁচফোড়ন গৃহে গিয়ে মুনতাহার মুখোমুখি হওয়া। কাশেমও ত্বরান্বিত হয়ে কর্মচারীকে বলল, সালাম মিস্টার শারমিনের বাড়ি থেকে যেসব জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে অতি শীঘ্র তা চৌধুরীর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, টাকাগুলো প্রয়াত জমিদার অলিউড দ্বিতীয় স্ত্রীর হাতে দেবে। পাঁচফোড়ন গৃহের সম্মুখে এসে গাড়ি থেকে ধীরগতিতে নেমে দাঁড়ালো মাজহারুল। মনে পড়ে গেল বহু বছর পূর্বে ফেলে যাওয়া এক মায়াময় স্মৃতি। সেই ছোট্ট মুখের আধস্বরের আম্মু ডাক, নরম তুলতুলে দুটি হাতে গলা জড়িয়ে ধরা, টক করে গালে চুমু খেয়ে খিলখিল করে হাসা। দু চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল মাজহারুল। কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে শুরু করলো আব্বু আব্বু ডাকতে। চোখের তারায় ভাসতে লাগলো খিলখিল করে হাসতে থাকা পবিত্র সেই মুখশ্রীর। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আমি এক অযোগ্য বাবা, আমাকে ক্ষমা করো প্রাচী। তোমার বোনকে ভরসা করাটা আমার বড় অন্যায় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিস মা, নিরুপায় হয়ে তোকে ছেড়ে দিলাম। সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চেয়েছিলাম, ওরা আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি, ওরা তোকে সুনিশ্চিত জীবন দিতে পারেনি। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে গৃহের ভেতরে প্রবেশ করলো মাজহারুল। অমনি একজন পুরুষ কণ্ঠ খ্যাক খ্যাক করে বলল, এই কে কে? মাজহারুল ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, চন্দন নেই। না, হে আজ 1 মাস ধরে কাম ছাড়ছে। ও, তুমি তাহলে নতুন দৈবারিক? হ্যাঁ, আপনি কে? নিজের পরিচয় দিতে গিয়ে একটু থামলো মাজহারুল। সহজ বাক্যে সে বলতে পারত সে প্রেরণার ভগ্নিপতি, কিন্তু তীব্র ক্রোধে মুখ ফুটে তা বের করতে পারল না। বরং মুনতাহার সম্পর্কীয় আত্মীয় হিসেবে বলল, আমি এই বাড়ির মেজ বউ, মুনতাহার ফুপা। বাড়ি নয় যেন শ্মশানের মাটিতে পা রেখেছে মাজহারুল। পাঁচফোড়ন গৃহের আনাচে কানাচে সূর্যের আলোকরশ্মিও বড় ফিকে মনে হচ্ছে। চারিদিকে কোনো সারা শব্দ নেই, নিথর নিস্তব্ধ গুমোট হাওয়া বইছে চারিপাশ। হঠাৎ বাড়ির ভেতর থেকে বিধ্বস্ত রূপে দৌড়ে এলো প্রেরণা। তার শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পেছন পেছন আম্মা আম্মা ডাকতে ডাকতে ছুটে এলো শাবনাম আর জেবা। প্রেরণা এক দৌড়ে এসে মাজহারুলের সম্মুখীন হলো। মাটিতে পড়ে থাকা আঁচলখানি তড়িৎ গতিতে তুলে নিয়ে মাথায় ঘোমটা নিয়ে দিয়ে চারপাশে বিক্ষিপ্ত নজর বুলিয়ে এক চিৎকার দিল, আমার প্রণয় আসেনি, আমার প্রণয় আসেনি। মাজহারুল হতভম্ব হয়ে প্রেরণাকে আপাদমস্তক দেখল। কি বিভৎস দেখাচ্ছে প্রেরণাকে। আফসোসের সঙ্গে মাজহারুল বলল, কুসন্তানদের মায়ের এমন পরিণতি দেখে অতি আশ্চর্য হওয়ার কিছু নেই। শবনম জেবা দুজনই এগিয়ে এসে মাজহারুলের পা ছুঁয়ে সালাম করলো। শবনম ক্ষীণ কণ্ঠে বলল, গাড়ির শব্দ পেয়ে আমা এভাবে ছুটে এসেছে। মাজহারুল তেমন সন্তুষ্ট হলো না। প্রেরণার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এই পরিণতি কাম্য ছিল না। হাউ মাউ করে কেঁদে উঠল প্রেরণা। ধপ করে মাটিতে বসে আর্তনাদ করে বলল, মাজহার ভাই, আমার সব শেষ, আমার সব শেষ। শবনম গিয়ে প্রেরণাকে ধরল। জেবাকে বলল, তুমি ফুপা মশাইকে ভেতরে নিয়ে যাও, আমি আম্মাকে নিয়ে আসি। বৈঠকখানায় পল্লব আর মাজহারুল বসে আছে। তাদের সামনের কেদারায় বিষাদিত মুখে বসেছে অরুণা। প্রেরণা আবারও অসুস্থ হয়ে পড়েছে। তার কক্ষে শবনম রয়েছে। বাড়ির অবস্থা, অঙ্গনের সুস্থতা সমস্তই ব্যক্ত করা হলো মাজহারুলকে। আগের তুলনায় অঙ্গন কিছুটা সুস্থ। তাকে দেখাশোনা করার জন্য বাইজিগিরের এক ভৃত্যের কন্যা সকিনাকে রাখা হয়েছে। অঙ্কন অসুস্থ আগের তুলনায় সুস্থ হলেও একেবারে স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এই ছেলের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই বিচলিত। তাই প্রেরণার সিদ্ধান্ত ভৃত্য সকিনার সঙ্গে বিয়ে দেবে অঙ্গনের। এমন অসুস্থ ছেলেকে তো আর ভালো ঘরের মেয়েরা স্বামী হিসেবে গ্রহণ করতে চাইবে না। সকিনা দরিদ্র পরিবারের সন্তান। তার মা দীর্ঘ বছর ধরে বাইজিগিরের দেখাশোনা করেছে। বড়ই বিশ্বস্ত তারা।
তাই এই সিদ্ধান্তে সকলেই মত দিয়েছে। অরুণার সমস্ত বক্তব্য শুনে মাঝারুল তাচ্ছিল্যের সহিত হাসল। সে হাসিটি সবার দৃষ্টির অগোচরে ছিল, কারণ মুনতাহার থেকে আসল খবর ঠিক জেনেছে সে। সকিনা 4 মাসের অন্তঃসত্ত্বা। জমিদার বাড়ির প্রয়াত ছোট পুত্র রঙ্গনের অবৈধ সন্তানের মা হতে চলেছে সকিনা। তাই নিজেদের বংশধরকে বৈধতা দিতেই এই মিথ্যার আশ্রয়, এই মিথ্যা বর্ণনা। শেষ পর্যন্ত এই বাড়ির মানুষ অঙ্গনকে ব্যবহার করে রঙ্গনের সন্তানকে বৈধতা দিচ্ছে। অঙ্গনের প্রতি বিন্দুমাত্র রাগ নেই তার, বরং রোমানার জন্য তার জীবনের এই দুর্দশা দেখে বড়ই ব্যথিত হয়েছেন তিনি। দীর্ঘশ্বাস ছাড়ল মাজহারুল। কথার ফাঁকে মুনতাহাকেও ডেকে পাঠালো। জেবা গিয়ে ডেকে আনলো তাকে। বাড়ির সকলের মুখে মলিনত্বের ছাপ স্পষ্ট, কিন্তু প্রেরণা আর মুনতাহা যেন একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। মুনতাহার নিশ্চল নিস্তব্ধ মলিন দেহে দেখে মাজহারুল বড় আফসোস করলো। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, 3 দিন পর আমি আবার আসবো আম্মাজান, সঙ্গে তোমার আব্বাকে নিয়ে আসবো। তুমি তৈরি থাকো। বাড়ির প্রতিটি সদস্য চমকে উঠল। মুনতাহা একই অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইল। বাড়ির প্রত্যেকেই খুব ভালো করে জানে 40 দিন অতিবাহিত হলে মুনতাহাকে চিরকালের জন্য বাপের বাড়ি নিয়ে যাওয়া হবে। বিষাদমুখর পরিবেশেও আতিথেয়তার কমতি ছিল না, অথচ কোনো কিছুই সন্তুষ্ট করতে পারল না মাজহারুলকে। দীর্ঘ সময় বাড়িতে কাটিয়ে বেরিয়ে পড়ল একমাত্র কন্যা রোমানার কবর দেখার জন্য। সঙ্গে গেল পল্লব। যাওয়ার পথে বাইজি গৃহে নজর পড়ল মাজহারুলের। গভীর দৃষ্টিতে ওই গৃহে তাকালো সে। বুকের ভেতরের কষ্টটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। বিড়বিড় করে বলল, রতনে রতন চেনে, শুকুর চেনে কচু। জমিদারের বংশধররা বাইজি চিনবে। ভদ্রঘরের মেয়েরা তো ওদের বদ হজমের কারণ। প্রণয়ের বিরুদ্ধে 2টো খুনের মামলা করা হয়েছে। 2টো মামলায় রয়েছে মুনতাহার বাবার। তাকে ইন্ধন দিয়েছে স্বয়ং মাজহারুল ইসলাম। মুনতাহা বা প্রেরণা কাউকে ভরসা করেনি মাজহারুল। শত হোক প্রেরণার গর্ভজাত সন্তান প্রণয়। যত যাই হোক না কেন, মা হয়ে প্রেরণা কখনোই চাইবে না প্রণয় ফাঁসিতে ঝুলুক। পলাশের চরিত্র সম্পর্কে সবাই অবগত। রঙ্গনের চরিত্রও সুবিধার ছিল না। প্রেরণা চাইলে প্রণয় যে কোনোভাবে মুক্তি পেয়ে যাবে। তাছাড়া সে এখন পর্যন্ত বিশ্বাস করেনি খুন প্রণয় করেছে। মুনতাহা অতি সরলা একটি মেয়ে। যতই স্বামী ভক্তি থাকুক, কোনো অন্যায় তার দ্বারা হবে না। স্বামীর খুনের বিচার চাইলেও প্রেরণার অনুরোধে প্রণয়কে ঠিক বাঁচিয়ে দেবে। এসব বিবেচনায় রেখেই সুযোগ পেয়ে দেশের বাইরে অবস্থান করেও সুকুকৌশলে সবটা করেছে মাজহারুল। রোমানার মৃত্যুর পর তার বুকের ভেতর যে আগুন জ্বলজ্বল করে উঠেছিল, পলাশ রঙ্গনের মৃত্যুতে সে আগুনে ঘিয়ে পড়েছে। সেই সাথে প্রণয়ের জীবনটাকে অতি সহজেই ধ্বংস করার উপায়ও পেয়েছে। তার মেয়ে কোনো অন্যায় করেনি, ভালোবেসে নিজের সমস্তটা দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। অথচ এক বাইজি কন্যার প্রেমে পড়ে তার মেয়ের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে এই প্রণয়। যেখানে তার সন্তান অন্ধকার কবরে অতৃপ্ত আত্মায় হাহাকার করছে, সেখানে প্রণয় চৌধুরী এক বাইজি কন্যার সাথে সুখের ঘর বেঁধেছে। সহ্য করতে পারেনি মাজহারুল, তাই দূর থেকে নিজের লোকজনদের সাহায্যে আইনের মাধ্যমে প্রণয়ের মেডিকেল সার্টিফিকেট বাতিল করিয়েছে। 2টো খুনের মামলা করে আইন শৃঙ্খলা বাহিনীকে খেপিয়ে দিয়েছে প্রণয়ের বিরুদ্ধে। কেসটা যাতে কোনোভাবে থেমে না যায়, মুনতাহা যেন পিছিয়ে না আসে, তাই যত দ্রুত সম্ভব দেশে এসেছে। উদ্দেশ্য একটাই, প্রণয় চৌধুরীর বিনাশ। সন্ধ্যার আগ মুহূর্তে পাঁচফ্রন গৃহে উপস্থিত হলো রমেশ। সারিমের বাড়ি থেকে প্রণয় শাহিনুরের সকল জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। প্রেরণা শোনামাত্রই অসুস্থ শরীরে বৈঠকখানায় এসেছে। প্রণয় শাহিনুরের সমস্ত জিনিসপত্র 2 হাতে জাপটে ধরে হাউ মাউ করে কাঁদছে সে। রমেশ সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। শুধু প্রণয়ের সুটকেসে থাকা টাকাগুলো প্রেরণার হাতে দিল। সে টাকাগুলো দিয়ে রক্তচক্ষুতে তাকিয়ে প্রেরণা আর্তনাদ করে উঠল, ওরে আমার প্রণয়, খাবো কি, বাঁচবো কিভাবে? ওরে আমার পলাশ, রঙ্গন আর আমারে আম্মা বলে ডাকবো না। তোরা আমার প্রণয়কে আম্মা ডাকার সুযোগ দিস। সম্রাম এসে প্রেরণার কাজ চেপে ধরল। জেবা বেশ শব্দ করেই ডুকরে উঠল। গৃহের প্রতিটি সদস্য এবং ভৃত্যদের চোখে অশ্রু ঝরছে। পল্লব এসে প্রেরণাকে ডাকল, আম্মা। প্রেরণা পল্লবকে 2 হাতে জাপটে ধরে চিৎকার করে উঠল, ওরে আমার প্রণয়কে তোরা মারিস না, আমার প্রণয়কে রক্ষা কর। আমার বাচ্চা কি খাবো, কিভাবে বাঁচবো? ওর বউ যে পোয়াতি রে। অরুণা এসে প্রেরণাকে বুকে টেনে নিল। প্রেরণা দুর্বল কণ্ঠে বারবার বলল, আমি আর একজনেরও হারাতে চাই না। আমি মা হয়ে আমার অঙ্গন, আমার পলাশের খুনি প্রণয়কে ক্ষমা করেছি। ওরা কেন ক্ষমা করে না? ওরা কি আমার থেকেও বেশি হারাইছে? ওদের কি আমার থেকে বেশি গেছে?
চারিদিকে আজান ধ্বনি শুনতেই চমকে উঠল প্রণয়। শরীরের সমস্ত শক্তি শেষ তার, আর এগোতে পারছে না। সেই রাত থেকে কোন পথে চলতে শুরু করেছে নিজেও যায় না। যেদিকে পথ খুঁজে পাচ্ছে সেদিকেই পা চালাচ্ছে। এর মধ্যে কয়েকবার প্রাকৃতিক প্রয়োজনে মানুষের বাড়িতে গিয়েছে। এর জন্য অবশ্য মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। বুকের ভেতর সীমাহীন অসহায়ত্ব লালন করে প্রকাশ করছে মিথ্যাদের। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।